আগের দিনের ভিডিওতে আমরা পর্যায় সারণী সম্পর্কে জেনেছিলাম, ঠিক আছে। আজকে আমি পর্যায় সারণীর মধ্যে যে মৌলগুলো আছে তাদের সুস্থিতি সম্পর্কে বলবো, ঠিক আছে। তার সাথে আমরা জানবো যে যোজ্যতা কাকে বলে, যোজন ইলেকট্রনস কি, এবং এদের বন্ধন সম্পর্কে জানবো যে কিভাবে এরা পরমাণু থেকে অণু তৈরি করে আর কেনই বা তৈরি করে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দেখো, আমি পর্যায় সারণীর প্রথম 18টা মৌল নিয়েছি, ঠিক আছে। হাইড্রোজেন থেকে শুরু করে আমি আর্গন পর্যন্ত নিয়েছি। মাথায় রাখবে, এই যে আমি 18টা মৌল এখানে নিয়েছি, এদের মধ্যে প্রায় বেশিরভাগ কেউই বাস্তবে কিন্তু স্বাধীনভাবে অস্তিত্বে থাকতে পারে না, বা স্বাধীনভাবে এরা থাকতে পারে না। কিছু এক্সেপশন আছে, যেমন হচ্ছে হিলিয়াম। হিলিয়ামকে আমরা পরিবেশে পাই, হিলিয়ামকে পাই, নিয়নকে পাই, আর আর্গনকে পাই, ঠিক আছে। এই যে তিনটে মৌলের কথা আমি বললাম বা পরমাণুর কথা বললাম, এদেরকে আমরা কিন্তু পরিবেশে পেতে পারি, বাকি আমি কাউকে পাই না পরিবেশে, ঠিক আছে। তাহলে ঘটনা হচ্ছে যে এদেরকে যদি পরিবেশে পাওয়াই না যায়, তাহলে এদের সম্পর্কে আমি জানবো কেন, পড়বো কেন? না, এদেরকে পাওয়া যায়, তবে এদেরকে পরমাণু হিসেবে আমরা পাই না। বাকিদেরকে আমরা অণু হিসেবে পাই। হিলিয়াম, নিয়ন, আর্গন এরা হচ্ছে নোবেল গ্যাস, ঠিক আছে। এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না কখনো, তাই এদেরকে আমরা কিন্তু পরিবেশে পেয়ে যাই, ঠিক আছে। তো এদেরকে আমরা কেন পাই না? দেখো, মাথায় রাখবে, যে কোনো পরমাণু স্থায়িত্ব নির্ভর করে তার সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের সংখ্যার উপর, ঠিক আছে। যদি বাইরের কক্ষটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি থাকে, তবেই কিন্তু পরমাণুটা অস্তিত্ব থাকবে। দেখো, হিলিয়ামের কিন্তু বাইরের কক্ষ সম্পূর্ণ ভর্তি। কেন ভর্তি? দেখো, এটা প্রথম কক্ষ। প্রথম কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? দুটি। তো এর দুটো ইলেকট্রন আছে, তো এই জন্য সুস্থিত। এবার যদি নিয়নের কথা বলি, নিয়নের দেখো মোট ইলেকট্রনের সংখ্যা কিন্তু 10টা হয়। এটা অ্যাটমিক নাম্বার যত হয় ইলেকট্রন সংখ্যা ততই হয়, ঠিক আছে। 10টা এর মধ্যে ইলেকট্রন আছে। প্রথম কক্ষে দুটো, বাইরের কক্ষে দ্বিতীয় কক্ষে 8টা। এবার দ্বিতীয় কক্ষে সর্বোচ্চ 8টাই ইলেকট্রন ধরতে পারে, ঠিক আছে। তো এইটাও পুরোপুরি সুস্থিত, কারণ বাইরের কক্ষে একদম পুরোপুরি ভর্তি ইলেকট্রন আছে। এবার আর্গন, তাহলে আর্গনটা কেন সুস্থিত? 3 নম্বর কক্ষে তো সর্বোচ্চ 18টা ইলেকট্রন আসতে পারে না, তাহলে আর্গন কেন সুস্থিত? দেখো, এখানেই কাজ করছে অক্টেট রুল, ঠিক আছে। মনে রাখবে, সুস্থিতের কারণ হচ্ছে প্রধানত যে বাইরের কক্ষে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন তো থাকতেই হবে, মানে কক্ষপথ ভর্তি হতে হবে। তাছাড়া যদি বাইরের কক্ষে আমার 8টা ইলেকট্রন চলে আসে, ঠিক আছে, তাহলেও কিন্তু পরমাণুটা সুস্থিত হবে। এটা কি বলা হয়? অক্টেট রুল। অক্টেট রুল আমাদের বলছে যে কোনো পরমাণুর বাইরের কক্ষে যদি 18টি ইলেকট্রন থাকে, 18 না সরি 8টি, পরমাণুর বাইরের কক্ষে যদি 8টি ইলেকট্রন থাকে, তাহলে কিন্তু পরমাণুটি সুস্থিত হয়ে যাবে এবং সেটা এক্সিস্ট করবে নেচারে। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কেন হলো না? দেখো, হিলিয়ামের ক্ষেত্রে ডাপলের রুল কাজ করে, ঠিক আছে। ও যেহেতু একটাই কক্ষপথ, সেটা যেহেতু ইলেকট্রন দ্বারা ফুললি ফিল্ড হয়ে আছে, তাই হিলিয়ামকে আমরা কিন্তু পরিবেশে পাই। এরা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। এরা কোনো রকম বিক্রিয়া করে না। আচ্ছা, তাহলে বাকিগুলোকে আমরা কিভাবে পাই? না, বাকিগুলো কি হয়, বাকিগুলো বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে তোমার বিভিন্ন মৌল বা যৌগ ফর্মে থাকে পরিবেশে, ঠিক আছে। তো এরা যৌগ ফর্ম কেন করছে? সিম্পল, অস্তিত্বে আসার জন্য, সুস্থিত হওয়ার জন্য। এরা অ্যাকচুয়ালি কেউ সুস্থিত নয়, সুস্থিত হওয়ার জন্য রাসায়নিক বিক্রিয়া করে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি যোজন ইলেকট্রন বা যোজ্যতার উপর, যোজ্যতা বা চার্জের উপর আসছি। আচ্ছা দেখো তো, চার্জ কাকে বলে ভালো করে দেখো। এই ধরো ফ্লুরিনের বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? দেখো 7টা। যদি তার কাছে একটা ইলেকট্রন চলে আসে, তাহলে কি হবে? তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন ফুললি ফিল্ড হয়ে যাবে, বাইরের অরবিটাল, তাহলে কিন্তু সে স্টেবিলিটি পাবে, ঠিক আছে। সেই জন্য যেহেতু এই একটা ইলেকট্রন যদি পেয়ে যায়, তাহলে ফ্লুরিন স্টেবল হয়ে যাবে, তাই এর যোজ্যতা আমি বলবো 1। ঠিক একইভাবে অক্সিজেনের কথা চিন্তা করো। অক্সিজেন দেখো বাইরের কক্ষে 1 2 3 4 5 6 6টা ইলেকট্রন আছে। তো এর যদি 2টো ইলেকট্রন পেয়ে যায়, তাহলে সুস্থিত হবে। তো অক্সিজেনের যোজ্যতা হয়ে গেল সেক্ষেত্রে 2। আর্গন না, ক্লোরিনকে দেখো, ক্লোরিনেরও দেখো একটা ইলেকট্রন নেই এখানে,
তাই না? একটা ইলেকট্রন এখানে নেই, সে যদি একটা ইলেকট্রন পেয়ে যায় তাহলে সুস্থিত হয়ে যাবে। তাই ক্লোরিনেরও যোজ্যতা 1। বোঝা গেছে? তো এইভাবে আমরা যোজ্যতা কাউন্ট করি। আরেকটা জিনিস দেখে নাও, আমরা সোডিয়ামের কেসটায় আসছি। দেখো সোডিয়াম সোডিয়াম সোডিয়ামের আমি দেখতে পাচ্ছি বাইরের কক্ষে মাত্র একটা ইলেকট্রন আছে। তাহলে তাকে সুস্থিত হতে গেলে কি করতে হবে? 7টা ইলেকট্রন নিতে হবে, তাই তো? কিন্তু ভেবে দেখো, এই ইলেকট্রনটাকে যদি সোডিয়াম ছেড়ে দেয়, জাস্ট আউট করে দিল, তার অরবিটাল থেকে আউট করে দিল, তাহলে এই অরবিটালটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। 3 নম্বর অরবিটালটা তার থাকবে না, 2 নম্বরই শেষ হয়ে যাবে। আর দেখো 2 নম্বরে কিন্তু 8খানা ইলেকট্রন আছে। তাহলে এবার ভেবে দেখো তো, যদি ইলেকট্রনটাকে ছেড়েও দেয় তাহলে কিন্তু ভিতরে কিন্তু 8টা ইলেকট্রন সে পেয়ে যাবে অরবিটালে, মানে তাও সুস্থিত হয়ে যাবে। না হলেও তাকে কি করতে হবে? 7খানা ইলেকট্রন নিতে হবে। আর ভেবে দেখো তো, 7খানা ইলেকট্রনকে নেওয়া সহজ নাকি একটা ইলেকট্রন বার করে দেওয়া সহজ? অবশ্যই একটা ইলেকট্রনকে বার করে দেওয়া খুব সহজ। তাই সোডিয়াম কি করে, এই একটা ইলেকট্রনকে রিলিজ করে দেয়, ছেড়ে দেয়। সেম ম্যাগনেসিয়াম, বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রনকে ছেড়ে দেয়। যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সেই জন্য এর যোজ্যতা হয়ে যাচ্ছে 1। ঠিক আছে? ম্যাগনেসিয়ামও কি করছে? 2টো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাই ম্যাগনেসিয়ামেরও যোজ্যতা হয়ে যাচ্ছে 2। নিয়ন স্টেবল, ফ্লুরিনের বললাম একটা ইলেকট্রন পেলে হয়ে যাবে, ফ্লুরিনের আবার 1। তো এইভাবে আমরা যোজ্যতা ক্যালকুলেট করি। ঠিক আছে? তো নেক্সট আমরা এবার রাসায়নিক বন্ধনে আসছি। ঠিক আছে? আমি যে বললাম যে পরমাণুরা রাসায়নিক বিক্রিয়া করে মূলত স্টেবল হওয়ার জন্য। তো দেখা যাক তারা রাসায়নিক বন্ধন করে কিভাবে স্টেবিলিটি পায়। আচ্ছা দেখো, আমরা রাসায়নিক বন্ধনের কথা আলোচনা করছি। রাসায়নিক বন্ধন মূলত 2 প্রকার হয়। ঠিক আছে? আর একটা প্রকার হয়, আমরা মূলত 2টো পোর্শনের কথা জানবো। একটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নিক বন্ধন, ঠিক আছে? আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। আর আরো একটা আছে, সেটা হচ্ছে অসমযোজী বন্ধন, যেটা নিয়ে আমি এখন ডিসকাস করব না। ঠিক আছে? তো বন্ধন মানে হচ্ছে স্টেবিলিটি। ঠিক আছে? একটা পরমাণু যত বেশি বন্ধন তৈরি করবে, জানবে সে তত বেশি স্টেবিলিটি পাবে। ঠিক আছে? তো এখন মূলত ধরো তড়িৎযোজী বন্ধনের কথা আমি জানবো। তো তড়িৎযোজী বন্ধনে অ্যাকচুয়ালি কি হয়? ইলেকট্রন শেয়ার হয়। কিরকম? ধরো সোডিয়াম কি করে? একটা ইলেকট্রনকে রিলিজ করে দেয়, সাপোজ এই ইলেকট্রনকে রিলিজ করে দিল। ঠিক আছে? আর এই যে রিলিজ করা ইলেকট্রন, এটাকে সাপোজ ক্লোরিন নিয়ে নিল। ভেবে দেখো তো, সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হয়ে যাচ্ছে? তার ভিতরের কিন্তু অরবিটালে 8টা ইলেকট্রন আছে, তাহলে সোডিয়াম ইটসেলফ স্টেবল হয়ে যাচ্ছে, তাই তো? আর যদি ক্লোরিন সোডিয়ামের থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে দেখো ওরও কিন্তু বাইরের অরবিটালে 8খানা ইলেকট্রন কিন্তু চলে আসছে, তাহলে ক্লোরিনও স্টেবল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি এটাকেই আমরা রাসায়নিক বন্ধন বলছি? না, ভালো করে দেখো। সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, একটা ইলেকট্রন যখনই ছেড়ে দিচ্ছে, কি হচ্ছে? সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে না, Na+। আর ক্লোরিন যখন একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে? ক্লোরিন Cl- হয়ে যাচ্ছে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? গিয়ে এরা কিন্তু ইলেকট্রিক্যালি আর স্টেবল না, এরা কিন্তু নিউট্রাল না। আর একটা ব্যাপার আছে, এরা যদি সত্যি সত্যি সুস্থিত হতে চায় তাহলে কিন্তু এদেরকে নিউট্রাল হতে হবে। তখন কি করে? এই ধরো একটা সোডিয়াম আর একটা ক্লোরিন, এরা দুজনে কিন্তু একসঙ্গে জাস্ট এইভাবে জুড়ে যায়। ঠিক আছে? অ্যাট্রাক্ট করে একে অপরকে, জুড়ে যায়, NaCl তৈরি করে। এটার কিছুই নয়, এটা আমরা যে নুন খাই সেই নুন এটা। নুন এইরকম থাকে, নুনের ফর্মুলা অ্যাকচুয়ালি এইরকম। দেখো এবার মনে হতে পারে যে এরা স্টেবল হতে কেন চাইছে। দেখো, এই পরমাণু এবং অণু অ্যাকচুয়ালি কিছুটা আমাদেরই মতো। ঠিক আছে? আমরাও যেরকম সমস্ত দিক থেকে সুস্থিত হতে চাই, স্টেবল হতে চাই, যাতে চিন্তা ভয় এসব আমাদের মনে না থাকে, তো এরাও কি করতে চায়? নিজেদেরকে সিকিউর করতে চায় অ্যাকচুয়ালি। ঠিক আছে? হ্যাঁ, আমরা এদের মতো অ্যাকচুয়ালি বিহেভ করি, কারণ আমাদের বডি তো এরকম মলিকিউলস আর অ্যাটমসেই তৈরি, তাই না? তো এটা হয়ে গেছে আয়নিক, এটা হচ্ছে আয়নিক বন্ধন। তার মনে হতে পারে যে না, Na+Cl- এরা দুজনে যখন অ্যাসোসিয়েশন করছে তাহলে এরা নিউট্রাল কি করে হচ্ছে? দেখো, নর্মালি Na+ যখন আমরা ভাবছি, তখন তার মধ্যে প্রোটনস কতগুলো আছে? 11টাই থাকবে, কারণ প্রোটনের তো আর চেঞ্জ হবে না, তাই না? Cl- এরও প্রোটন 17 থাকবে, 17টা থাকবে। তাহলে
টোটাল দুজনকার মিলে যখন দুজন অ্যাসোসিয়েট করছে NaCl এর কথা যদি ভাবি, যখন আমরা NaCl এর কথা ভাববো, NaCl তার মানে টোটাল প্রোটনে হচ্ছে 11 প্লাস 17, তাহলে 28 প্রোটনস। এবার কতগুলো ইলেকট্রনস আছে দেখা যাক। Na প্লাস নিশ্চয়ই একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে প্রোটনের থেকে ইলেকট্রন নাম্বার একটু কম হবে, তাই তো, 1 ইউনিট কম হবে। তো 11টা থেকে একটা কমে গিয়ে আমাদের 10টা ইলেকট্রনস আছে। আর ক্লোরিনে কি হবে, একটা প্রোটন বেশি থাকবে, 17 প্রোটনস আছে, ইলেকট্রনস আছে তোমার 18, তাহলে 10 আর 18 28, তাহলে দেখো NaCl এ আমরা 28 প্রোটনস পাচ্ছি, 28 ইলেকট্রনস পাচ্ছি, তাহলে NaCl অবভিয়াসলি স্টেবল, তাই তো, ইলেকট্রিক্যালি এরা স্টেবল। এবার দেখো কিছু আয়নিক কম্পাউন্ডস এর আরো এক্সাম্পল আমি দিয়েছি, যেমন ধরো NaCl তো বললাম, MgCl2 সরি, Mg2+ হয়, ও দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, দুটো ক্লোরিন আছে, এক একজন এক একটা করে ইলেকট্রন ক্যাচ করে নেয়, তাহলে MgCl2। আরো দেখো MgO, এরা কিন্তু সমস্ত আয়নিক কম্পাউন্ড। এরপর দেখো সমযোজী যৌগ কাদের বলে এবং এরা কিভাবে বন্ড তৈরি করে। দেখো এবার আমরা একটু সমযোজী বন্ধনের কথায় আসবো, ঠিক আছে। সমযোজী বন্ধনে দেখো কি হয়, আমরা এক্সাম্পল নিচ্ছি, এটা ধরো অক্সিজেন, এটা দুটো হাইড্রোজেন পরমাণু। এখানে কি হয়, অ্যাকচুয়ালি এদের অরবিটাল গুলো ওভারল্যাপ হয়। কিরকম, আমার অক্সিজেনের অক্টেট ফুলফিল করার জন্য নিশ্চয়ই দুটো ইলেকট্রন লাগবে, আর হাইড্রোজেনের কটা লাগবে, একটা হাইড্রোজেনের একটা, এরও একটা। এই সময় কি হয়, এদের অরবিটালস গুলো এইভাবে ওভারল্যাপ হয়ে যায়, ঠিক আছে, ইলেকট্রনস গুলো জোটবদ্ধ হয়। সাপোজ এই ইলেকট্রন সঙ্গে এই ইলেকট্রনের একটা জোট তৈরি হলো, এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের একটা জোট তৈরি হলো, ঠিক আছে। দেখো তো এই জোটটাকে আমি এইরকম দিয়ে এইরকম ভাবে রিপ্রেজেন্ট করেছি, আর এইটাকে এইভাবে। মনে রাখবে এখানে কি হচ্ছে, অরবিটাল গুলো কিন্তু ওভারল্যাপ হচ্ছে। দেখো এই জায়গাটা অক্সিজেনের অরবিটাল ছিল, তার উপর দিয়ে হাইড্রোজেনের অরবিটাল ওভারল্যাপ করে গেছে। হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর অক্সিজেনের একটা ইলেকট্রন এখানে আছে। মাথায় রাখবে এই কন্ডিশনে কি হবে, এই যে দুজনকার ওভারল্যাপ যে রিজিয়ন, এই যে রিজিয়ন এখানে যে দুটো অক্সিজেন আছে, অক্সিজেন না, দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রনকে অ্যাকচুয়ালি দুটো পরমাণুই কিন্তু একসাথে ইউজ করতে পারে। ঠিক তেমন ভাবে এখানেও তাই হয়েছে, দুটো ইলেকট্রনকে এরা দুজনে সিমিলারলি ইউজ করতে পারবে। তাহলে অক্সিজেন একটা একটা করে দুটো ইলেকট্রন এক্সট্রা পেয়ে গেল, তাহলে দেখো অক্সিজেনের কিন্তু অক্টেট এখানে ফুলফিল হয়ে গেল। হাইড্রোজেনও কিন্তু এই যে দুটো ইলেকট্রনকে যদি ইউজ করতে পারছে, তাই আমরা ধরে নিতে পারি হাইড্রোজেনে কিন্তু দুটো ইলেকট্রন পেয়ে গেল। তো ওভারঅল কি হলো, প্রত্যেকের কিন্তু অক্টেট ফুলফিল হলো। এটাকে আমরা বলছি H2O, মানে এটাই হচ্ছে আমাদের জল, ঠিক আছে। জল অ্যাকচুয়ালি সমযোজী বন্ধনে থাকে। এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এত ভয়ঙ্কর ভাবে আমরা রিপ্রেজেন্ট করি না, মেনলি কি করি, এই যে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের একটা বন্ড তৈরি হয়েছে, বন্ডে দুটো ইলেকট্রন থাকে, এটাকে আমরা লিখি না, এইভাবে রেখে দিই, ঠিক আছে, জাস্ট এরকম বন্ড আর একটা বন্ড। তো এইটা হচ্ছে জলের স্ট্রাকচার, ঠিক আছে। এরকম আরো কিছু এক্সাম্পল আছে, যেমন CH4, ঠিক আছে, NH3, HCl, CO2, হ্যাঁ। তো একটু CO2 এর ব্যাপারটা আর একটু ডিপলি আসছি। CO2 টায় স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এইরকম হয়। এখানে অ্যাকচুয়ালি কি হয় দেখো, দুটো ইলেকট্রন শেয়ার করে, মাঝখানে কার্বন, কার্বন দুটো ইলেকট্রন এই অক্সিজেনের সঙ্গে শেয়ার করেছে, অক্সিজেনও আরো দুটো ইলেকট্রন এই কার্বনের সাথে শেয়ার করেছে। তাহলে দেখো এখানে যেরকম দুটো ইলেকট্রন পাচ্ছিলাম, এখানে 4টে ইলেকট্রন পাচ্ছি, সিমিলারলি এখানেও 4টে ইলেকট্রন পাচ্ছি। মাথায় রাখবে যখনই একটা একটা ইলেকট্রন শেয়ার হয়, ঠিক আছে, একটা ইলেকট্রন জোড় যখন এখানে ছিল একটা ইলেকট্রন জোড়, তখন আমরা একটা বন্ধন দিয়েছিলাম, বাট এখানে দেখো দুটো ইলেকট্রন জোড় আছে না, সেই জন্য আমরা এটাকে দুটো বন্ধন দিচ্ছি, এইগুলোকে বলা হচ্ছে সমযোজী বন্ধন, ঠিক আছে। দেখো এখানেও দুটো, এটাও দুটো দিচ্ছে। তো মেনলি এই দু রকমেরই বন্ধন হয়। আরেকটা হয় সমযোজী অসমযোজী বন্ধন, সেটা সম্পর্কে আমরা এখন ডিসকাস করব না, ঠিক আছে। বাট এবার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, সমযোজী বন্ধন তৈরি হয় আর আয়নিক বন্ধন বা তড়িযোজী বন্ধন তৈরি হয়, কিন্তু আমরা বুঝবো কি করে একটা মলিকিউলকে দেখে, মলিকিউল বা যৌগকে দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা সমযোজী নাকি তড়িৎযোজী, তাই না? যৌগ তো দু রকমের হচ্ছে, কোনটা সমযোজী কোনটা তড়িৎযোজী বুঝবো কি করে? তো দেখো একটা বোঝার সিম্পল উপায় আছে, সেটা কি, সেটা হচ্ছে আমরা যদি পর্যায় সারণীর কথা চিন্তা করি,
পর্যায় সারণী দেখো, গ্রুপ 1 আর গ্রুপ 2 এরা দুজনে হচ্ছে, গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু আর দ্বিতীয় গ্রুপ হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাই তো। আর গ্রুপ 14 থেকে গ্রুপ 17 পর্যন্ত এদের মধ্যে অনেকেই আছে অধাতু, ঠিক আছে। এদের মধ্যে যে অধাতু আছে এরা অধাতু। এই দুটো গ্রুপকে জাস্ট মাথায় রাখবে, দুটো সেকশনকে মাথায় রাখবে। যখনই 1 আর 2 নম্বর গ্রুপ, যখনই এই 14 থেকে 17 নম্বর গ্রুপের কোনো একটা কারোর সাথে যদি বিক্রিয়া করে, ঠিক আছে, তাহলে সবসময় সেখানে তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ধন ফর্ম হয়। ম্যাক্সিমাম টাইম এখানে আয়নিক বন্ধন ফর্ম হয়। সমযোজী বন্ধন কখন তৈরি হয়? সমযোজী বন্ধন তখনই তৈরি হয় যখন এই যে গ্রুপ 14 থেকে গ্রুপ 17 পর্যন্ত যে মৌলগুলো আছে এরা একে অপরের সঙ্গে যখন বন্ধন তৈরি করে, তখন কিন্তু সমযোজী তৈরি হয়। তো আজকের জন্য এতটাই। যদি কারো কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে কালকের ভিডিওতে।